গত ৫ আগস্টের পর স্বৈরাচার যখন পালিয়ে যায়, তারপরে সবচাইতে বেশি আলোচনায় যে টপিকটা ছিল, সেটা হচ্ছে সামরিক প্রশিক্ষণ। আমাদের যে তরুণ সমাজ আছে, তাদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষা এবং দেশের যে সিকিউরিটি আছে, সেটা বাড়ানোর জন্য তাদের প্রশিক্ষণের ব্যাপারে প্রায় প্রতিদিনই কথা বলা হচ্ছিল বিভিন্ন সম্মেলনে এবং আলোচনায়। সম্প্রতি ডিসি সম্মেলনে এইটা নিয়ে কথা বলার পর এটা আলোচনার তুঙ্গে আসে এবং এইটা মনে হয় বাস্তবতার মুখ দেখবে সম্প্রতি। আজকের আলোচনা করব যে এইটা আমাদের জন্য কতটা কার্যকরী এবং কতটা সুবিধা দিতে পারবে। পৃথিবীতে ২০০ টা দেশ থাকার পরেও প্রায় ৬০ টি দেশে এই ধরনের সামরিক প্রশিক্ষণ চলমান রয়েছে। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক কিংবা গ্রিস এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ইসরায়েলেও কিন্তু এই ধরনের তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। সুইডেনে ২০১০ সালে এটাকে স্থগিত করার পরেও ২০১৪ সালে এটার প্রয়োজনীয়তা পুনরায় লক্ষ্য করার পর পরবর্তীতে আবার চালু করা হয় এবং এই প্রশিক্ষণে প্রায় ৫ থেকে ১০% নারী এবং পুরুষ অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের ক্ষেত্রে যে বাছাই পর্ব হয়, সেখানে সকলের উপস্থিত হওয়া বাধ্যতামূলক। আবার ডেনমার্কে ১৮ বছরের পরবর্তীতে সকল তরুণকে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষণ নেওয়াই লাগবে। এমনকি ২৬ সালের পর থেকে মেয়েদেরকেও এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। আবার যেটা ছিল ৪ মাস, সেটাকে আবার ১১ মাসে বৃদ্ধি করা হবে। নরওয়েতে ২০১৬ সালের পর থেকে উভয়কেই প্রশিক্ষণ নিতে হবে। অন্যদিকে অস্ট্রিয়ায় ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত আপনাকে যেকোনো এক সময় সামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং যদি সামরিক বাহিনীতে যোগ না দেন, তবে আপনাকে কমিউনিটি ওয়ার্ক করতে হবে স্থানীয়ভাবে। সেটার দীর্ঘকাল ৯ মাস। এত কিছুর ভিতরে ইসরায়েল কিন্তু এই ক্ষেত্রে সবচাইতে বেশি সফল। তাদেরকে যে প্রশিক্ষণটা দেওয়া হয়, সেই প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে ব্রেন ওয়াশও করা হয়। এই ব্যাপারে ভিডিও আমি পরবর্তীতে বানাবো আশা করি। তবে বাংলাদেশে সম্প্রতি এইসব ডিসিশনের কারণে যারা অবাক হচ্ছেন, তাদেরকে বলে রাখতে চাই, এটা কিন্তু প্রথম বাংলাদেশে এই ডিসিশন নেওয়া হচ্ছে তা না। এই সিদ্ধান্ত প্রথম বাস্তবতার মুখ দেখেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। ১৯৭৫ সালে যখন শেখ মুজিবের ক্ষমতার অবসান ঘটে, তখন ১৯৭৬ সালে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন তৈরি হয়। বিভিন্ন বাম পার্টি বলেন, বিভিন্ন কমিউনিস্ট পার্টি বলেন, সেগুলো যখন আন্দোলন করা হয়, দেশের বাইরে থেকে বিভিন্ন চাপ আসতে থাকে। সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে অভ্যন্তরীণ কাজে লাগানোর কারণে বাহ্যিক যেসব সিকিউরিটি গুলো আছে, সেই দিক থেকে বিপদ লক্ষ্য করা যায়। সেই বাহ্যিক থ্রেটকে কাটিয়ে ওঠার জন্য সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে সার্বভৌমত্বের সিকিউরিটি লাগায় এবং অভ্যন্তরীণ যেসব কোন্দল হইতেছিল, সেগুলো ঠেকানোর জন্য পুলিশের সাহায্যকারী হিসেবে আনসারের পাশাপাশি আনসার ভিডিপি নামে একটা বাহিনী গঠন করা হয়, যাদেরকে ৬ মাসের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়। ভিডিপি এর পূর্ণরূপ হচ্ছে ভিলেজ ডিফেন্স পার্টি। বর্তমানে প্রায় ৬ লাখের মতো আনসার সদস্য কর্মরত রয়েছেন, যাদেরকে একটি সিজনাল হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং কিছুটা সম্মানীয় দেওয়া হয়। যদিও এটা অতটা স্প্রেড না, তবে অনেকেই নিজের স্থানীয়ভাবে বসবাস করার পাশাপাশি এই কর্মে যোগদান করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি ডিসি সম্মেলনে এটা নিয়ে যখন আলোচনা হয় এবং চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আলোচনার তুঙ্গে থাকে এই ব্যাপার নিয়ে, এটা নিয়ে যতটা না আমরা চিন্তা করতেছি, তার সাথে বেশি চিন্তা করতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। এমনকি তাদের প্রোপাগান্ডা সেল খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে যে এখানে জঙ্গি তৈরি হচ্ছে বা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করতেছেন ডক্টর ইউনূস। এমনও প্রোপাগান্ডা তৈরি করছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে নির্মূল করার জন্যই আমাদের এই সব সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের জন্য বিপদ কারা? আর কেউ না, আমাদের পাশের দেশ ভারত। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হলেও এই সামরিক প্রশিক্ষণ খুবই দরকারি। এমনকি প্রয়াত সরকার, স্বৈরাচারী সরকারের যেসব পার্টি ছিল এবং তারা কিন্তু খুবই অ্যাগ্রেসিভলি জঙ্গি টাইপের মনোভাবাপন্ন। ইভেন এত মানুষ ম্যাসাকারের পরেও তাদের ভিতরে কোনো ধরনের ক্ষমা চাওয়ার প্রবণতা নাই। এমনকি তারা যেটা ভুল করেছে সেগুলো বলার মতো অবস্থা নাই। গত ৫ তারিখের পর যারা আন্দোলনরত ছিলেন বা এই স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন, তাদের উপর গুপ্ত হামলা চালায় এবং অনেককে হত্যাও করা হয়। যার কারণে সিদ্ধান্তটা আরো বেগ পায় এবং সেটার ফলস্বরূপ এই ১৮ তারিখে এটা আলোচনায় আসে এবং সর্বোচ্চ মহলে এই প্রথম এটা নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীর সৃষ্টির পর থেকে পুরুষ জাতি বা তরুণরা সবসময় অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করে এবং সবসময় সৎ মানসিকতা থাকে এবং এই জিনিসটাকে যখন কাজে লাগানো যায় না, ঠিক তখনই কিন্তু অন্তর্কন্দল বাঁধতে থাকে, একে অপরের সাথে ঝগড়া করে বা এইগুলা। কিন্তু এই স্পিরিটটাকে যদি কাজে লাগানো যায়, এই শক্তিটাকে যদি কাজে লাগায়, এই প্রশিক্ষণের ব্যবস্থাটা করা হয়, তাহলে অন্তর্কন্দল থেকে আমাদের তরুণ সমাজ মুক্ত থাকবে এবং ধৈর্যের পরীক্ষা দিবে এবং বাস্তবসম্মত চিন্তার মাধ্যমে তারা অন্যান্য কাজ করবে, যা থেকে অন্তর্কন্দল এবং স্থানীয় পর্যায়ে যেসব ঝগড়া গ্যাঞ্জাম হয় সেগুলো থেকে বাঁচবে। তারা একটা নিয়মানুবর্তিতার ভিতরে আসবে এবং তারা নিজের গুরুত্বকে বুঝতে শিখবে যে সে দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন এটা দেখার বিষয় আমাদের ডক্টর ইউনূস এটা নিয়ে কি ব্যবস্থাপনা করে। ধন্যবাদ।